চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি লালন সঙ্গীত শিল্পী অরূপ রাহির কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে এবং যেটি বলছিলাম, আজ লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস, বিশেষ একটি দিন নিঃসন্দেহে আমাদের জন্য। কেননা আমাদের এই সংস্কৃতির ভাণ্ডারকে যারা সমৃদ্ধ করেছেন, সেই জায়গাটিতে আমরা বোধহয় লালন সাঁইজিকে ছাড়া, তার সৃষ্টিকর্মকে ছাড়া এতখানি সফলতা বা এতখানি সমৃদ্ধি প্রত্যাশা করতেও পারতাম না, যেটি তিনি করে গেছেন। বিনম্র শ্রদ্ধায় তাকে স্মরণ করছে এবং আপনার কাছে শুরুতে জানতে চাই যে লালনের কোন বিষয়টি, কোন দর্শনটি একজন শিল্পী হিসেবে আপনাকে সবার আগে তাড়িত করে? বাংলাদেশের শুধু নয়, আমি মনে করি যে পৃথিবীর জন্যেই, সারা দুনিয়ার জন্যেই লালন ফকির একটা বড় আশীর্বাদ, একটা বড় পাওয়া আমাদের জন্য, একটা বড় উপহার। কেন? সেটা হচ্ছে যে তার যে জীবন সম্পর্কে, জগৎ সম্পর্কে, দুনিয়া সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, সমাজ সংস্কৃতি সম্পর্কে তার যে প্রজ্ঞা, সেইটা আমাদেরকে হয়তো বহু যুগ আরও আগামী আমাদেরকে সাহায্য করে যাবে যদি আমরা সেটা নিতে পারি, পাঠ করতে পারি। গুরুত্বপূর্ণ দুই একটা পয়েন্ট আমি বলি যে কোন জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ লালন ফকির। একটা হচ্ছে যে বিশেষ করে ধরেন সমাজ, ইতিহাস, সংস্কৃতি, ধর্ম, এই জিনিসগুলোকে বোঝার জন্যে আমাদের আসলে একটা পন্থা বা পদ্ধতি দরকার হয়। তো সেই পন্থা পদ্ধতিগুলো নিয়ে লালন ফকির অনেক ভাবছেন, অনেক, তার অনেক কালামে সেই বা পদে বা পপুলার ভাষায় বলে গানে অনেক হিসাব আলাপ আছে। হয়তো আমি জানি না আমরা কতটুকু সময় পাবো, আমি দু একটা উদাহরণ দিয়ে বলি। যেমন ধরেন যে একটা বিখ্যাত গান আছে না, যে পাপ পুণ্যের কথা আমি কারে বা শুধাই, এ দেশে যা পাপ গণ্য অন্য দেশে পুণ্য তাই। এই যে গানটা বা এই কালামটার মধ্যে আমরা বুঝতে পারি যে আসলে আমরা যে আমাদের কোনো একটা চিন্তা দিয়ে জগতের সব কিছুর ভালো মন্দ বিচার করা যায় না, যেটাকে একাডেমিক ভাষায় বলে ইউনিভার্সালিজম, যে একটা আমার চিন্তাটাই দুনিয়ার সব কিছুকে বিচার করার জন্য একটা ঠিকঠাক রাইট ফর্মুলা, এটা নাও হতে পারে। দেশকাল ভেদে ভিন্ন রীতি, ভিন্ন আচার, ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন মত, ভিন্ন ধর্মের অভিজ্ঞতা, ভিন্ন সাংস্কৃতিক গঠন, এগুলো যে হয়, সেইটাকে কি করে আমরা শ্রদ্ধাপূর্ণভাবে বিচার করব। আজকের দুনিয়ার যে সংকট, যে জাতিতে জাতিতে, লিঙ্গে লিঙ্গে, ধর্মে ধর্মে, পরিচয়ে পরিচয়ে যে সংঘর্ষ, হানাহানি, দমন পীড়ন, জুলুম, নির্যাতন, বড় সংখ্যায় তাই আমি ছোট সংখ্যার মানুষকে নিপীড়ন করব, এই যে আমাদের চিন্তা ভাবনা, এই যে আমাদের রাজনীতি, এই যে আমাদের ভাবাদর্শ, এইগুলোকে যদি আমাদের ঠিকঠাক মতন বুঝতে হয় এবং এগুলো থেকে সমাজকে মুক্ত করতে হয়, দুনিয়াকে মুক্ত করতে হয় এবং প্রেম ভালোবাসাপূর্ণ একটা সমাজ এবং দেশ আমাদের গড়তে হয়, তাহলে এই সব শিক্ষা আমরা অনেক বেশি আমাদের লালন ফকির থেকে পেতে পারি। এটা আমি একটা উদাহরণ বললাম। বেশ সুন্দর করে বুঝিয়ে বললেন। আর এই যে বুঝিয়ে বলা, এটা তো আসলে আমরা সরাসরি তার সান্নিধ্য পাইনি, তার গান শুনে শুনে, তার সৃষ্টির মধ্য থেকে আমরা তাকে আবিষ্কার করি, তাকে বুঝে অন্যকে বোঝানোর চেষ্টা করি, খানিকটা বলার চেষ্টা করি। সব কথাই তো আসলে বলার আছে, শোনার আছে, কিন্তু এই মুহূর্তে একটা গানও শুনতে চাই। সাঁইজির গানের চর্চা করেন আপনি? আমি যে গানের কথা বললাম এই গান থেকে একটা দুটো লাইন করি, কেমন? কারণ এই গানটা আমি আজকে ভাবছি যে আপনি যে প্রশ্নটা তুললেন সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ, আমাদের বাংলাদেশের বর্তমান বাস্তবতার জন্য খুব জরুরি, দুনিয়ার জন্য। ফলে আমি এটা মনে করা দিতে চাই আমাদের দর্শকদেরকে আরও একবার, যারা হয়তো শুনছেন অনেকেই, যারা শোনেন নাই। এ দেশে যা পাপ গণ্য, এ দেশে যা পাপ গণ্য অন্য দেশে পুণ্যতাই। পাপ পুণ্যের কথা আমি কারে বা শুধাই, পাপ পুণ্যের কথা আমি কারে বা শুধাই। তিব্বত আইন অনুসারে এক নারী বহু পতি ধরে, এ দেশে তাহলে পরে, এ দেশে তা হলে পরে ব্যভিচারী দণ্ড দেয়।
পাপ পুণ্যের কথা আমি কারে বা শুধাই। আমি প্যারা ভেঙে আরেকটা প্যারা অন্তরে গাচ্ছি, কারণ সেহেতু সময় বেশি পাবো না আমরা। যেই লাইনটা আমি গাইতে চাই আজকের জন্য সেটা হচ্ছে যে, দেশ সমস্যা অনুসারে বিভিন্ন বিধান প্রচারে, দেশ সমস্যা অনুসারে বিভিন্ন বিধান প্রচারে, সূক্ষ্ম জ্ঞানে বিচার করলে, সূক্ষ্ম জ্ঞানে বিচার করলে পাপ পুণ্যের আর নাই বালাই, পাপ পুণ্যের কথা আমি কারে বা শুধাই। এটুকুই থাক, তো লম্বা গান। এই যে বলছিলেন যে তিব্বতের কথা বলেছেন, আমরা যতটুকু জানি লালন সাঁইজির জীবন যাপন খুব সাধারণ ছিল। তিনি যতখানি বিচরণ করেছেন সশরীরে, তার থেকে বেশি বিচরণ করেছেন তার ভাবনায়, তার চিন্তায়। মুক্ত চেতনার মধ্য দিয়ে, মুক্ত ভ্রমণের মধ্য দিয়ে আসলে তিনি তার মন কিভাবে সমৃদ্ধ করেছেন। এটা খুবই একটা দারুণ কথা বলেন আপনি, যে ভ্রমণের আলাপটা, যে শুধুমাত্র উনি ফিজিক্যালি ভ্রমণ করছেন এরকম তো নয়। ফিজিক্যালি উনি অনেক ভ্রমণ করতেন ফিজিক্যালি, কিন্তু ওনার জ্ঞানের যে বিচরণটা, তৎকালে অ্যাভেলেবল সকল ধরনের জ্ঞানের রিসোর্স উনি এনগেজ করছেন। এমনকি এমন সব তাফসিরের রেফারেন্স উনি দিচ্ছেন যেগুলি ওই সময়ে ধরেন মুঘল সম্রাটদের দরবার থেকে বেঙ্গল অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে ওই সব তাফসিরের আলাপ, সেগুলো রেফার করতেছেন। তিব্বতানের কথা বললেন। এমনকি একটা খুব ইন্টারেস্টিং গান, খুব পাওয়ারফুল একটা গান বা কালাম, সেটা হচ্ছে যে, আদিকালে আদমগণ বিভিন্ন দেশে করতেন ভ্রমণ। খেয়াল করেন যে মানুষ বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে অভিজ্ঞতা নিচ্ছে। পরের দিকে ওনার এই কালামে আছে যে, এবং সেই সব অভিজ্ঞতা থেকে তারা নিজেদের জন্য করণীয় সাব্যস্ত করতেছে। অর্থাৎ জগতের জন্য, সমাজের জন্য, নিজের জন্য করণীয়, যেটাকে আমরা এখন নীতিনৈতিকতা বলি, সাংস্কৃতিক বা সামাজিক বিধান বলি, এগুলি মানুষ আসলো কোত্থেকে সমাজে। উনি এই বিষয়টা থিসিস দিচ্ছেন যে আদিকালে আদমগণ বিভিন্ন দেশে করতেন ভ্রমণ। তো জ্ঞান এবং ভাবের এত বহু মাত্রিক জার্নি উনি করেছেন, তার ফলাফল হিসেবে আসলে আমরা পাচ্ছি এই গভীর প্রজ্ঞা। আলোচনার মধ্যে আলোচনাকে সহজ করার জন্য লালন সাঁইজিকেই ডাকতে হয়। আজ তার তিরোধান দিবস। আবারও দু লাইন গান শুনতে চাই। একটা কালামের কথা এই মুহূর্তে মনে পড়তেছে আমার, যেখানে উনি এই যে আমরা যাকে আল্লাহ, খোদা, পরমেশ্বর বা যা যা নামে ডাকে মানুষ ডাকতে চায়, সেই যে লালন ফকিরের ভাষায় অধর চাঁদ, আরও বহু রকম হবে, সহজ মানুষ, এই যে নামগুলো দিয়ে ডাকা হয় যাকে, সে আসলে নিজেকে হাজির করে কিভাবে, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব বা থিওরি তার আছে। সেখান থেকে আমি একটা দুইটা লাইন গাচ্ছি। নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার হইল, সে তো নিরাকার, কিন্তু তার একটা জ্যোতি আছে, এটা আমরা অনেকে বলি। তো সে আসলে কিভাবে হাজির হয় বলতেছেন সাঁইজি। নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার হইল, সে দিব্য জ্ঞানী হয় তবে জানতে পায়, দিব্য জ্ঞানী হয় তবে জানতে পায়, কলিযুগে হলেন মানুষ, অবতার মানুষ গুরু, নিষ্ঠা যার ভবে মানুষ গুরু, নিষ্ঠা যার। একটা লাইন আছে আমি মিস করে গেছি, যে মানুষে মিশিয়া হয় বিধান তার, মানুষে মিশে তার বিধানটা জগতে প্রচারিত হয়, মানুষের মধ্য দিয়ে জগতে প্রচারিত হয়। এই যে চিন্তার পদ্ধতিটা
এটা অত্যন্ত পাওয়ারফুল একটা চিন্তা এবং এটা পদ্ধতি খুব যেটা। দারুণ বিষয় যে আমি আগে থেকে নিয়ম তৈরি করে এসে মানুষের উপর চাপিয়ে দিচ্ছি না, মানুষের সাথে মিশে মিশে আমি মানুষকে জানছি, তার প্রয়োজন অনুভব করছি, এরপর একটা বিধান বানাচ্ছি। এবং দেশ সমস্যা অনুসারে, সেই আগের গানের রেফারেন্সে, দেশ সমস্যা অনুসারে সেই বিধানগুলো জগতে প্রচারিত হচ্ছে এবং সেটা আবার কালে কালে সেটা পরিবর্তন হয়। সেই পরিবর্তনটাও আমাদের বিচার করার একটা নজর থাকা লাগবে। যে বিষয়টা নিয়ে এখন জানতে চাই সেটি হচ্ছে যে লালন সাঁইজি তার শিল্প বা সৃষ্টির চর্চায় নারীকে কিভাবে রেখেছেন। ওনার পুরো চিন্তার মধ্যে একটা ফাউন্ডেশনাল, একটা ভিত্তিগত জায়গায় আছে যে লিঙ্গের কনসেপ্ট, এবং সেই লিঙ্গের কনসেপ্টে বা লিঙ্গের ধারণার মধ্যে এই যে মানুষের অস্তিত্ব, মানুষ যে অস্তিত্বমান হইল, তার যে এই যে বডি, তার শরীর, তার দেহ, এই সব কিছুর একটা আদ্যাবস্থা যেটাকে বলে প্রাইমোর্ডিয়াল কন্ডিশন, সেইটাকে উনি খুব গুরুত্ব দিয়ে তার ফ্রেমওয়ার্কে ধারণ করেন এবং আদ্যাশক্তি বলে উনি নারীকে রেফার করেন অনেক ক্ষেত্রে। সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে যে যেমন একটা গানের কথা আমি রেফার করতে পারি, যারা লালনের গান দিয়েই বুঝতে চান আলাপটা, যে নিগম বিচারে সত্য গেল যে জানা, মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা। আপনি কি এক লাইন গাইবেন এই গানটি? নিশ্চয়ই। নিগম বিচারে সত্য গেল যে জানা, সত্য গেল যে জানা, মায়ের ভজিলে হয় তার বাপের ঠিকানা, মায়ের ভজিলে হয় তার বাপের ঠিকানা। মায়ের ভজিলে হয় তার বাপের ঠিকানা মানে হচ্ছে নারী সত্তাকে চিনতে হবে। তাইলে আমরা যাদেরকে নিজেদেরকে পুরুষ দাবি করতেছি, সে আসলে কি জিনিস, আদৌ সে কি, এটা বুঝতে পারবে যদি নারীকে চেনা হয়। মাকে চিনতে হবে, আদ্যাশক্তিকে চিনতে হবে, যার মধ্যে থেকে সে আসলো। এই যে আলাপটা, এইটা হচ্ছে যে ফকিরি ধারায় বলেন বা আরো অনেক ধারাতেই এটা সাধনার ভিত্তি। আগে নিজের মধ্যে ওই প্রকৃতি নারী ভাবটা আনতে হয়। এই যে বায়োলজিক্যাল পুরুষ, সোশ্যোলজিক্যাল পুরুষ, তার ব্যাটাগিরি, এইটাকে ত্যাগ করতে হয়, চূড়ান্তভাবে ত্যাগ করতে হয় এবং প্রকৃতি ভাব, নারী ভাব ওটা আনতে হয়। এবং অবশ্যই বিনয় ছাড়া এটি সম্ভব এটা নয়। বিনয় ছাড়া সম্ভব না, দৈন্যভাবে ঢুকতে হয় তার জন্য। এটা খুব পাওয়ারফুল একটা কনসেপ্ট। তো এইটা লালন ফকিরের সাধনার ধারার মধ্যে একটা খুব বড় জায়গা। আর মনে হয় আজকে আলোচনায় আমরা খুব স্ট্রং একটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে আমি একটা কথা পেরেছি। বলে রাখি যে এটা বলা খুব জরুরি আমাদের সময়, সেটা হচ্ছে যে লালন ফকির কিন্তু লিঙ্গ শুধুমাত্র নারী এবং পুরুষ দিয়ে ভাগ করেন নাই, এক। দুই হচ্ছে যে উনি লিঙ্গ মধ্যে নারী এবং পুরুষের মধ্যে হায়ারার্কিও করেন নাই, বরং সেটার প্রতিটা ভিন্ন। তিন নম্বর হচ্ছে যে উনি নারী পুরুষ এই লিঙ্গ বাইনারির বাইরে আরো বহু ওপেনিং সহ লিঙ্গকে চিন্তা করছেন। খুবই ভালো লাগছিল কথা বলতে, আলাপ করতে, এবং এই যে আলাপ করছিলাম আমরা, তার মধ্যে আমরা আসলে সাঁইজির নানান দর্শন নিয়ে কথা বলেছি। সাঁইজির দর্শনের চর্চা যারা করছেন তাদেরকে নিয়ে আলোচনা করেছে, এবং একজন শিল্পী হিসেবে আপনার ভাবনাও আমরা শুনলাম, খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। আমরা বিশ্বাস করি আজ লালন সাঁইজির 135তম তিরোধান দিবস, এবং যত বছর পেরোতে থাকবে আমরা সাঁইজিকে আরো নতুন ভাবে আবিষ্কার করতে থাকবো। অবশ্যই এখানে আমাদের পরিশ্রম করতে হবে, ইন্টেলেকচুয়াল পরিশ্রম লাগবে, সামাজিক সাংস্কৃতিক পরিশ্রমটা লাগবে, তাহলে আমরা লালন ফকিরকে নিয়ে অনেক দূর যেতে পারবো এবং সুন্দর একটা দুনিয়া আমরা গড়তে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজ যুক্ত হওয়ার জন্য। আপনার কণ্ঠে সাঁইজির আরেকটি গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320300 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, পশুর মতো সংখ্যাগরিষ্ঠ হয়ে আমাদের কি লাভ যদি আমাদের গৌরব করার মতো কিছু নাই থাকে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। এই মুহূর্তে একটা গান মনে পড়তেছে, জ্ঞান চক্ষু, এই মেটাফোর দিয়ে একটা গান আছে ওনার, সেটা দিয়ে। অহর্নিশি মায়ার ঠুসি, অহর্নিশি মায়ার ঠুসি,
জ্ঞান চোখেতে সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে, সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে। অহর্নিশি মায়ার ঠুসি, অহর্নিশি মায়ার ঠুসি জ্ঞান চোখেতে, সাধ্য কিরে আমার সেরূপ চিনি।